গুড মর্নিং ক্লাস, আমি সন্তু। তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তোমাদের সামনে পুলিশের এসআই এবং কনস্টেবলের জন্য যে হিউজ ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে তার জন্য আজ জিকেজিএস এর উপর থেকে 34 নম্বর ক্লাস প্রোভাইড করা হচ্ছে। তো এর আগে অলরেডি কিন্তু আমরা 33টা ক্লাস জিকেজিএস এর উপর থেকে কভার করে নিয়েছি। সেই ক্লাসগুলো না দেখে থাকলে ওপরে আই বাটনে লিঙ্ক শো হচ্ছে, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে প্রিভিয়াস ক্লাসের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে। সেটার উপর ক্লিক করলে প্রিভিয়াস ক্লাসগুলো সেখান থেকে পরপর দেখে নিতে পারবে। ক্লাসের শুরুতে প্রত্যেকের কাছে একটা ছোট রিকোয়েস্ট থাকছে, তোমরা কেউ এই চ্যানেলের কোনো ক্লাসকে অর্থাৎ কোনো ভিডিওকে ডাউনলোড করে দেখবে না। এটা আমাদের তরফ থেকে তোমাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট থাকছে। আর প্রত্যেক ক্লাসের মতো আবারও বলছি, প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখবে এবং এর পাশাপাশি প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো কিন্তু অবশ্যই নির্দিষ্ট দিন অন্তর রিভিশন করবে। তো শুরু করছি আজকের ক্লাস। ফার্স্ট কোশ্চেন দেখো, স্বাধীন ভারতের অলিম্পিক ফুটবল টিমের প্রথম ক্যাপ্টেন কে ছিলেন? তো স্বাধীন ভারতের অলিম্পিক যে ফুটবল টিম ছিল তার ফার্স্ট ক্যাপ্টেন ছিলেন ডক্টর ডক্টর তালি মেরেন আও। তো অপশান নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। ডক্টর তালি মেরেন আও ছিলেন স্বাধীন ভারতের অলিম্পিক ফুটবল টিমের প্রথম ক্যাপ্টেন। এবং কবে হয়েছিল এই খেলাটা? 1948 সালে। ভারত স্বাধীন হয় 1947, ঠিক তার পরের বছর 1948 সালে লন্ডন অলিম্পিক, লন্ডনে আয়োজন হয়েছিল অলিম্পিক গেম। তো 1948 সালে লন্ডন অলিম্পিকে ফ্রান্সের বিরুদ্ধে ভারতের অধিনায়কত্ব করেছিলেন কে? ডক্টর তালি মেরেন আও, যেটা দেশের স্বাধীনতার পর ভারতের ফুটবল দলের প্রথম আন্তর্জাতিক ম্যাচও ছিল। চুনি গোস্বামী থেকে রিলেট করতে পারো। চুনি গোস্বামী ইনিও কিন্তু একজন ফুটবলার ফুটবলার আচ্ছা, এখানে অলিম্পিকের প্রসঙ্গ এসছে যখন, অলিম্পিক থেকে কিছু ফ্যাক্ট তোমাদের এখানে রিলেট করাবো। তো ফার্স্টে লেখো, যদি কোশ্চেন দেয় বা কোশ্চেন দিয়েছে প্রিভিয়াস ইয়ারের, দেখবে যে প্রথম অলিম্পিক খেলা শুরু হয়েছিল কবে? ফার্স্ট অলিম্পিক গেমস। তো এখান থেকে লেখো ফার্স্ট ফার্স্ট অলিম্পিক গেম কোথায় শুরু হয়েছিল বা কত সালে শুরু হয়েছিল? তো ফার্স্ট অলিম্পিক গেম হেল্ড ইন, লেখো 1896 সালে প্রথম অলিম্পিক গেম শুরু হয়। কোথায় শুরু হয়েছে? এথেন্স শহরে। এথেন্স, এথেন্স কোথাকার? গ্রিসের এথেন্সে কিন্তু সর্বপ্রথম অলিম্পিক গেমের সূচনা হয়। এখান থেকে নেক্সট পয়েন্ট লেখো, কোশ্চেন দেবে যে অলিম্পিকে প্রথমবার ফুটবল খেলা শুরু হয় কবে? অলিম্পিক গেমসে, অলিম্পিকে প্রথমবার ফুটবল খেলা, অলিম্পিকে প্রথমবার ফুটবল খেলা শুরু হয় কবে? ফুটবল খেলা শুরু হয় কবে? তো অলিম্পিকে প্রথম ফুটবল খেলা শুরু হয় 1900 সালের অলিম্পিক গেমস থেকে। কোথায় হয়েছিল? প্যারিসে হয়েছিল, যেখানে এই বছর 2024-এ অলিম্পিকের আয়োজন হয়েছে। অর্থাৎ প্যারিস, ফ্রান্সে সর্বপ্রথম কিন্তু অলিম্পিক গেমসে ফুটবল খেলা শুরু হয়। ফুটবলের এখানে প্রসঙ্গ আসলো যখন, এখান থেকে আরেকটা কোশ্চেন রিলেট করে নাও। ক্রিকেট, অলিম্পিকে প্রথমবার প্রথমবার T20 ক্রিকেট খেলা হবে কত সাল থেকে? ক্রিকেট খেলা হবে খেলা হবে কত সাল থেকে? তো এর জাস্ট পরের সামার অলিম্পিক থেকে, অর্থাৎ 2024-এর পরবর্তী সামার অলিম্পিক কবে হবে? 2028 সালে। তো 2028 সালের সামার অলিম্পিক থেকে কিন্তু অলিম্পিক গেমসে প্রথম T20 ক্রিকেট খেলা শুরু হবে। কোথায় আয়োজন হবে পরবর্তী অলিম্পিক, সামার অলিম্পিক? তো অ্যাঞ্জেলেস লস অ্যাঞ্জেলেস আমেরিকাতে কিন্তু এর আয়োজন হবে। ইউএসএ তে কিন্তু এর আয়োজন হবে পরবর্তী 2028-এর সামার অলিম্পিক গেমস। নেক্সট এখান থেকে আরেকটা কোশ্চেন রিলেট করো, উইন্টার অলিম্পিক এর নাম আশা করি প্রত্যেকেই শুনেছো। তো কোশ্চেন দেবে, প্রথম উইন্টার অলিম্পিকের আয়োজন হয়েছিল কত সালে? ফার্স্ট উইন্টার অলিম্পিক, ফার্স্ট উইন্টার অলিম্পিক হেল্ড ইন, ফার্স্ট উইন্টার অলিম্পিক
কোথায় আয়োজন হয়েছিল? তো ফার্স্ট উইন্টার অলিম্পিকের আয়োজন হয়েছিল কিন্তু এই ফ্রান্সেই, কিন্তু ফার্স্ট উইন্টার অলিম্পিকের আয়োজন হয়। তো ফ্রান্স থেকে অনেকগুলো কমন এসে যাচ্ছে, কমন পয়েন্ট মনে রাখতে পারো যে ফুটবল খেলা শুরু হয়েছিল সর্বপ্রথম কোথায়? প্যারিস, ফ্রান্স থেকে। প্রথম উইন্টার অলিম্পিক শুরু হয়েছে কোথায়? ফ্রান্স থেকে কিন্তু উইন্টার অলিম্পিক খেলা শুরু হয়। কত সালে সেটা শুরু হয়েছিল সালটাও মনে রাখবে, 1924, 1924 সালে কিন্তু প্রথম উইন্টার অলিম্পিক, শীতকালীন অলিম্পিক খেলা কিন্তু শুরু হয়েছিল। আর সর্বপ্রথম অলিম্পিক গেমস যদি বলে, তো সর্বপ্রথম অলিম্পিক গেমসের সূচনা হয় কত সালে? 1896 সালে কিন্তু সর্বপ্রথম অলিম্পিক গেমসের সূচনা হয়েছিল। এবার এখান থেকে এই বছর যে অলিম্পিক গেমস হলো, এখান থেকে দুটো ভাগে লেখো, সামার অলিম্পিক লেখো, সামার অলিম্পিক, এবং মাঝখানে ডিভিশন করে আর এক সাইডে লেখো উইন্টার অলিম্পিক, সামার অলিম্পিক অ্যান্ড উইন্টার অলিম্পিক, সামার সামার অলিম্পিক অ্যান্ড কি বললাম? উইন্টার অলিম্পিক। তো লাস্ট সামার অলিম্পিক কবে হয়েছিল? লাস্ট হয়েছিল 2020, মানে এর আগেরটার কথা বলছি। কোথায় হয়েছিল সেটা? টোকিও। যেহেতু 2020 সালে কোভিড-19 ছড়িয়ে গিয়েছিল, সেই কারণে 2020-তে না হয়ে এটা এক বছর ডিলে হয়ে পরের বছর 2021-এ কিন্তু হয়েছিল। কিন্তু নাম মনে রাখবে, 2020-র সামার অলিম্পিক কোথায় আয়োজন হয়েছে? জাপানের টোকিওতে। এর জাস্ট 4 বছর পরে, কারণ অলিম্পিক গেম প্রত্যেক 4 বছর অন্তর আয়োজন হয়, তো এর যা 4 বছর পরে এই বছর 2024-এ কোথায় আয়োজন হয়ে গেল? তো হয়েছে সেটা ফ্রান্সের প্যারিসে, ফ্রান্সের প্যারিসে। তো ফ্রান্স, প্যারিস থেকে অনেকগুলো কিন্তু কমন কোশ্চেন এসে যাচ্ছে। যেমন কোশ্চেন দেবে 2024-এ সামার অলিম্পিক কোথায় আয়োজন হয়েছে? প্যারিস, ফ্রান্সে। কোশ্চেন দেবে যে সর্বপ্রথম ফুটবল খেলা শুরু হয়েছিল কোথা থেকে, কোন অলিম্পিক গেমস থেকে? তো প্যারিস, ফ্রান্স, 1900 সাল থেকে। উইন্টার অলিম্পিক সর্বপ্রথম হয়েছিল কোথায়? তো সেটাও কিন্তু ফ্রান্সে হয়েছিল 1924 সাল থেকে। তো এগুলো কমন কোশ্চেন, পাশাপাশি তোমরা কিন্তু রিলেট করে মনে রাখবে। এখানে দেখো 2024-এর সামার অলিম্পিক থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, সেগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। ফার্স্ট যেটা, সেটা হলো ম্যাসকট। 2024-এর যে সামার অলিম্পিক হয়ে গেল তার ম্যাসকট কি ছিল? এবং সেকেন্ডলি কোশ্চেন হলো মোটো কি ছিল? ম্যাসকট অ্যান্ড মোটো। তো ম্যাসকট ছিল ফ্রিজেস, ম্যাসকট ছিল কি? ম্যাসকট ছিল ফ্রিজেস, অ্যান্ড মোটো ছিল গেমস ওয়াইড ওপেন, গেমস ওয়াইড ওপেন ছিল 2024 প্যারিস অলিম্পিকের মোটো। এবার 2024 প্যারিস অলিম্পিক থেকে কোশ্চেন দেবে যে ভারতের ফ্ল্যাগ বিয়ারার কে ছিল? মানে ওপেনিং সেরেমনিতে কে কে ছিল এবং ক্লোজিং সেরেমনিতে কে কে ছিল, এইভাবে কোশ্চেন দিতে পারে যে ভারত কতগুলো মেডেল জিতেছে এবং তার মধ্যে কোন মেডেল কে জিতেছে, এইভাবে কিন্তু কোশ্চেন দিতে পারে। তো সেগুলো কিন্তু সবকটাই এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। এখানে তোমাদের রিলেট করাচ্ছি। এখানে ফার্স্ট লেখো যে ফ্ল্যাগ বিয়ারার, ফ্ল্যাগ ফ্ল্যাগ বিয়ারার, এখান থেকে দুটো পয়েন্ট ভাগ করে নাও। একটা লেখো ওপেনিং সেরেমনি, ওপেনিং সেরেমনি, আরেকটা পয়েন্ট ভাগ করে নাও ক্লোজিং সেরেমনি, ক্লোজিং সেরেমনি। তো ওপেনিং সেরেমনিতে দুজন ছিল, কে কে ছিল? একজন ছিল পিভি সিন্ধু, পিভি সিন্ধু, আরেকজন তার নামটা লিখে নাও শারাত কামাল, শারাত কামাল। আর ক্লোজিং সেরেমনিতে একজনই ছিল ফ্ল্যাগ বিয়ারার, তার নাম হলো মানু বাকের, মানু বাকের। নেক্সট এখান থেকে লেখো যে 2024-এর প্যারিস অলিম্পিকে ভারত কতগুলো মেডেল পেয়েছে? ইন্ডিয়াস মেডেল, ভারত কতগুলো মেডেল, পদক জিতেছে? তো মনে রাখবে ভারত 6টা পদক জিতেছে। 6টা পদকের মধ্যে একটাও কিন্তু গোল্ড পদক ছিল না, একটা ছিল সিলভার মেডেল, একটা মানে রৌপ্য পদক, আর বাকি 5টা ছিল কিন্তু ব্রোঞ্জ। তো এটাও মনে রাখবে কটা সিলভার জিতেছে, কটা ব্রোঞ্জ জিতেছে, কারণ কোশ্চেন দিতে পারে যে 2024-এর প্যারিস অলিম্পিকে ভারত কটা গোল্ড মেডেল জিতেছে। তো অ্যান্সার কি হবে? 0টা, মানে একটাও কিন্তু জিততে পারেনি।
তো সিলভার মেডেল কটা? একটা, 5টা ব্রোঞ্জ পদক। তো এই সমস্ত পদকগুলো কে কে পেয়েছে সেগুলো পরপর তোমাদের মনে রাখতে হবে। তো ফার্স্টে এখানে লেখো সিলভার মেডেল কে জিতেছে, সিলভার মেডেল। তো সিলভার মেডেল জিতেছে গত যে অলিম্পিক হয়েছে 2020 অলিম্পিকে যিনি গোল্ড মেডেল জিতেছিলেন, তিনি কিন্তু এই বছর গোল্ড মেডেল না পেয়ে সিলভার মেডেল পেয়েছেন। তার নাম কি? নীরাজ চোপড়া। নীরাজ চোপড়া। নীরাজ চোপড়া কোন ইভেন্টের জন্য? মনে রাখবে অ্যাথলেটিক্স থাকতে পারে বা স্পেসিফিক করে দিতে পারে জ্যাভলিন থ্রো। জ্যাভলিন থ্রোতে, জ্যাভলিন থ্রোতে তিনি কিন্তু এই বছর সিলভার পদক জিতেছেন, সিলভার মেডেল জিতেছেন। বাকি 5টা মেডেল কে কে জিতেছে সেটা এখান থেকে লিখে নাও। 5টা ব্রোঞ্জ মেডেল এখানে লিখে নাও, ব্রোঞ্জ মেডেল। ব্রোঞ্জ পদক কে কে জিতেছে? তো ব্রোঞ্জ পদক ফার্স্ট লেখো মানু ভাকের, যিনি ক্লোজিং সেরেমনিতে ফ্ল্যাগ বিয়ারার ছিলেন। তো লেখো মানু ভাকের, মানু ভাকের। আর 3জনের নাম পরস্পর লেখো, কারণ 3জনই কিন্তু শুটিং এর সাথে রিলেটেড এবং শুটিং থেকে 3টে ব্রোঞ্জ পদক কিন্তু এসেছে। সেকেন্ড লেখো, আর এটা ছিল কিন্তু মিক্সড একসাথে খেলা, এবং তাই এখানে মানু ভাকেরের নামও আসবে এবং আরেকজন নতুন নাম আসবে, মানু ভাকের, মানু ভাকের অ্যান্ড সরবজোত সিং, সরবজোত সিং। দুজনের এটা কিন্তু ডবল শুটিং এ ছিল, ইভেন্ট ছিল। তো নেক্সট লেখো আরেকজনের নাম শুটিং এর সাথে রিলেটেড, স্বপন নীল, স্বপন নীল, স্বপনীল কুসালে বা কুসলে, স্বপনীল কুসলে। এরা 3জনই কিন্তু শুটিং এর সাথে রিলেটেড, মনে রাখবে এরা 3জনই ছিল কিন্তু শুটিং এর সাথে রিলেটেড। যেখানে মানু ভাকের ইনি কিন্তু 10 মিটার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ পদক পেয়েছেন। মানু ভাকের অ্যান্ড সরবজোত সিং এরা দুজনেও কিন্তু মিক্সড ভাবে 10 মিটার, 10 মিটার পিস্তল ইভেন্টেই এনারা কিন্তু ব্রোঞ্জ পদক পেয়েছেন। এবং স্বপ্নীল কুসালে ইনি কিন্তু 50 মিটার রাইফেল ইভেন্টে ব্রোঞ্জ পদক পেয়েছেন। নেক্সট তাহলে 3জন হয়ে গেল ব্রোঞ্জে। নেক্সট লেখো ইন্ডিয়ান হকি টিম, ইন্ডিয়ান হকি টিম। ভারতের হকি টিম কিন্তু ব্রোঞ্জ পদক পেয়েছে। এবং লাস্ট লেখো রেসলিং থেকে পেয়েছে, তার নাম আমান শেরাওয়াত, আমান, আমান শেরাওয়াত। ইনি কোন ইভেন্ট থেকে? রেসলিং, রেসলিং ইভেন্ট থেকে ইনি ব্রোঞ্জ পদক পেয়েছেন। এবং কোন ক্যাটাগরিতে সেটা অবশ্যই মনে রাখবে, 57 কেজি, যেহেতু একটা, তো এখান থেকে কোন ক্যাটাগরি সেটা কিন্তু মনে রাখবে। 57 কেজিতে, কেজি ক্যাটাগরিতে আমান শেরাওয়াত ব্রোঞ্জ পদক পেয়েছেন। তো এই ছিল 2024-এর কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট। এবার এখান থেকে দেখে নাও উইন্টার অলিম্পিক্স। উইন্টার অলিম্পিক্সের লাস্ট আয়োজন হয়েছিল কবে? 2022 সালে। কোথায় আয়োজন হয়েছিল? বেজিং, চায়নাতে। বেইজিং, চায়নাতে কিন্তু আয়োজন হয়েছিল। তাহলে পরবর্তী উইন্টার অলিম্পিক কবে হবে? এর পরবর্তী নেক্সট উইন্টার অলিম্পিক ঠিক 4 বছর পর 2026 সালে। কোথায়? ইটালির মিলান শহর, মিলান, ইটালি, ইটালির মিলান শহরে কিন্তু আয়োজন হতে চলেছে। নেক্সট এখান থেকে অলিম্পিকের প্রসঙ্গ এসছে যখন, এখান থেকে অলিম্পিকের ইন্টারন্যাশনাল অলিম্পিকের যে কমিটি তাকে কি বলা হয়? আইওসি, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি। কোশ্চেন দেয় এর ফরমেশন কবে হয়, এর গঠন কবে হয়, এর ফরমেশন। তো ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির ফরমেশন হয়েছিল বা ইস্টাবলিশ কবে হয়েছিল? 1894-এ, 1894 সালে। কোশ্চেন দেবে হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? তো হেডকোয়ার্টার অবস্থিত লাউসেন, লাউসেন, সুইজারল্যান্ড। আচ্ছা, এই যে এক্সট্রা ফ্যাক্টগুলো এখানে লেখানো হচ্ছে,
এগুলো কিন্তু অবশ্যই তোমরা খাতায় নোট ডাউন করবে, এবং এই প্রত্যেকটা পয়েন্ট থেকে কোনো না কোনো এক্সামে কিন্তু কোশ্চেন এসেছে, সেই কারণেই কিন্তু লেখানো হচ্ছে। আর এগুলো তোমরা পিডিএফে ডাউনলোড করতে পারবে না, কারণ লাস্ট কয়েকটা ক্লাস থেকেই বারবার বলছি, এই যেগুলো এক্সট্রা ফাইল লেখাচ্ছি এগুলো কিন্তু আগে পিডিএফ প্রোভাইড করা হতো, এখন কিন্তু পিডিএফে প্রোভাইড করা হবে না। শুধুমাত্র প্রিন্টেড কোশ্চেন অ্যান্সার যেগুলো দেখতে পাচ্ছ সেইগুলোই তোমরা পিডিএফে পেয়ে যাবে। কিভাবে ডাউনলোড করতে পারবে, নিচে যে টেলিগ্রাম লিঙ্কটা তোমাদের সামনে শো হচ্ছে @TheLearningExpertSD, টেলিগ্রাম অ্যাপে গিয়ে তোমরা এইটা লিখে সার্চ করলে আমাদের গ্রুপ তোমাদের সামনে চলে আসবে, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্স যেটা আছে সেটা ফলো করো, তার মধ্যেই কিন্তু তোমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেটার উপর ক্লিক করলে টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারবে, এবং সেখান থেকে আজকের ক্লাস, এর আগে যে ক্লাসগুলো হয়ে গেছে বা ভবিষ্যতে যে ক্লাস হবে প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। আচ্ছা, এখানে দেখো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ দেয়। ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির এক্সামে দিয়েছিল কটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে, তো মনে রাখবে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের সংখ্যা ছিল কটা, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের সংখ্যা ছিল কিন্তু দুটো। কি কি? একটা ইংলিশ অবভিয়াসলি, এবং আরেকটা হলো ফ্রেঞ্চ, ইংলিশ অ্যান্ড ফ্রেঞ্চ। নেক্সট লেখো এখান থেকে যে প্রেসিডেন্টকে, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির বর্তমান প্রেসিডেন্ট পদে কে নিযুক্ত আছেন, তো মনে রাখবে থমাস ব্যাক বর্তমানে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট পদে নিযুক্ত আছেন। তো ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি গেল, তো এখান থেকে মনে রাখতে হবে যে ভারতের যে অলিম্পিক কমিটি আছে সেটার ব্যাপারে। তো ভারতের অলিম্পিক কমিটিকে কি বলা হয়? ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন। এর ইস্টাবলিশ কবে হয়েছিল? ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন ইস্টাবলিশ হয়েছিল 1927 সালে। কোশ্চেন দেবে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত, তো হেডকোয়ার্টার অবস্থিত নিউ দিল্লিতে এর হেডকোয়ার্টার অবস্থিত। কোশ্চেন দেবে বর্তমানে প্রেসিডেন্ট পদে কে নিযুক্ত আছেন, তো পিটি ঊষা বর্তমানে প্রেসিডেন্ট পদে নিযুক্ত আছেন। পিটি ঊষাকে বলা হয় কি? উড়ান্ত পরী। আচ্ছা, এখান থেকে আরেকটা কোশ্চেন দেবে যে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রথম মহিলা প্রেসিডেন্ট, প্রথম মহিলা প্রেসিডেন্ট পদে কে নিযুক্ত হয়েছেন, তো মনে রাখবে এই পিটি ঊষা যিনি বর্তমানে প্রেসিডেন্ট পদে নিযুক্ত আছেন, ইনিই কিন্তু ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রথম মহিলা প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত ছিলেন। আচ্ছা, এখান থেকে অলিম্পিক থেকে আরেকটা ফ্যাক্ট রিলেট করাবো, যেটা এক্সামে বহুবার কোশ্চেন দেয়। তোমরা দেখবে যে অলিম্পিকের ফ্ল্যাগে যে 5টা গোল রিং থাকে, 5টা গোল রিং 5টা কালারের থাকে। কি কি কালারের থাকে? ফার্স্টে থাকে ব্লু কালার, ফার্স্টে থাকে ব্লু কালারের পরে দেখবে থাকে ইয়েলো কালার, ব্লু কালারের পরে ইয়েলো কালারের পরে থাকে দেখবে ব্ল্যাক কালার, ব্ল্যাকের পরে দেখবে থাকে গ্রিন কালার, এবং লাস্টে থাকে দেখবে রেড কালার। এই 5টা রঙের কিন্তু রিং থাকে, 5টা কালারের কি থাকে? 5টা কালারের কিন্তু রিং থাকে। তো এই 5টা রিং কাকে কাকে ডিনোট করে? তো এই 5টা রিং মনে রাখবে 5টা মহাদেশকে ডিনোট করে। তো কোশ্চেন দেয় যে ইয়েলো কালার কোন মহাদেশকে ডিনোট করে, ব্ল্যাক কালার কোন মহাদেশকে ডিনোট করে, তো এটা বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে এরকম টাইপের। মনে রাখবে কি? ব্লু কালার, মনে রাখবে ব্লু কালার ইউরোপ মহাদেশকে ডিনোট করে। আমাদের এশিয়া মহাদেশকে ডিনোট করে ইয়েলো কালার। ব্ল্যাক কালার ডিনোট করে আফ্রিকা মহাদেশকে, গ্রিন কালার ডিনোট করে ওশিয়ানিয়া। তো অনেক সময় ওশিয়ানিয়া না দিয়ে অপশানে দিয়ে দেয় অস্ট্রেলিয়া। তো অস্ট্রেলিয়া বা ওশিয়ানিয়াকে ডিনোট করে গ্রিন কালার, আর রেড কালার ডিনোট করে আমেরিকাকে ডিনোট করে কি? রেড কালার। তো এই কালারগুলো কিন্তু অবশ্যই এখান থেকে মনে রাখবে। তো কোশ্চেন কি ছিল? কোশ্চেন ছিল স্বাধীন ভারতের অলিম্পিক ফুটবল টিমের প্রথম ক্যাপ্টেন কে ছিলেন, তো ডক্টর তালিমেরেন আউ ছিলেন প্রথম ক্যাপ্টেন। চলে আসো এবার নেক্সট কোশ্চেনে। নিম্নলিখিত
কোন গ্রন্থ থেকে আরবদের সিন্ধু বিজয়ের কাহানি জানা যায়? তো আরবদের সিন্ধু বিজয়ের কাহানি জানা যায় চাঁচনামা, চাঁচনামা নামক গ্রন্থ থেকে কিন্তু আরবদের সিন্ধু বিজয়ের কাহানি জানা যায়। তো আরবরা 1712 খ্রিস্টাব্দে কিন্তু সিন্ধু জয় করেন এবং গ্রন্থটা আরবি থেকে, এই চাঁচনামাটা ছিল কিন্তু আরবি ভাষায়। তো আরবি থেকে ফার্সিতে ট্রান্সলেট করে, কে ট্রান্সলেট করে এটাও কিন্তু কোশ্চেন দেয়। আরবি আরবি টু ফার্সি, আরবি টু ফার্সি ট্রান্সলেট করে কে? তো নাম মনে রাখবে, আবু বাকার, আবু বাকার কুফি, আবু আবু বাকার আবু বাকার কুফি। আচ্ছা, এখান থেকে শাহনামাটা দেখো, শাহনামার কোশ্চেন দেয় যে শাহনামা কার লেখা? ইম্পর্টেন্ট কোশ্চেন, মনে রাখবে শাহনামা লিখেছেন ফিরদৌসি, শাহনামা লিখেছেন কে? ফিরদৌসির লেখা বই হলো কি শাহনামা। চলে আসো পরের কোশ্চেন, ভারতের রক্ষাকর্তা নামে কে পরিচিত? তো ভারতের রক্ষাকর্তা নামে পরিচিত ছিলেন স্কন্দগুপ্ত। কারণ কি? কোনো না কোনো তো একটা কারণ আছে। কারণ হলো এই স্কন্দগুপ্ত হুন আক্রমণকে, হুন আক্রমণের থেকে ভারতকে তিনি রক্ষা করেছিলেন, হুন আক্রমণ থেকে রক্ষা করেন, হুন আক্রমণ থেকে রক্ষা করেন ভারতকে, সেই কারণে স্কন্দগুপ্ত ভারতের রক্ষাকর্তা নামে পরিচিত। দ্বিতীয় চন্দ্রগুপ্ত কি করেছিল? শকদের দমন করেছিল, শকদের দমন করেছিল কে? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। সেই কারণে এনার উপাধি হয়েছিল কি শকারি। বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে, শকারি উপাধি কে ধারণ করেছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত, এটা তো বহুবার দিয়েছে, ভারতের নেপোলিয়ান, ভারতের ভারতের নেপোলিয়ান, ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? সমুদ্রগুপ্তকে। কে বলেছেন? এইটাও কিন্তু এক্সামে কোশ্চেন দিয়েছে যে সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান কে বলেছেন? মনে রাখবে বি.এস. স্মিথ, বি.এস. স্মিথ সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলেছেন। মহাপদ্মনন্দ, এনারা ছিলেন নন্দ বংশ, অ্যাকচুয়ালি ছিল কি নাপিত বংশ। তো এনারা ক্ষত্রিয়দের কিন্তু একদমই পছন্দ করতেন না, তাই সমস্ত ক্ষত্রিয়দের মেরে নন্দ বংশ কিন্তু ক্ষমতায় আসে। নন্দ বংশের প্রতিষ্ঠাতা হলেন মহাপদ্মনন্দ। তো সমস্ত ক্ষত্রিয়দের মারার জন্য মহাপদ্মনন্দের উপাধি হয়েছিল সর্বক্ষত্রান্তক, সর্বক্ষত্রান্তক উপাধি হয়েছিল কার? মহাপদ্মনন্দের। তো চলে আসো পরের কোশ্চেন, কোন শিখ গুরু গুরুমুখী বর্ণমালা প্রবর্তন করেন? কোন শিখ গুরু গুরুমুখী বর্ণমালা? তো গুরুমুখী বর্ণমালা প্রবর্তন করেন গুরু অঙ্গদ, গুরু অঙ্গদ। অপশন বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। কোশ্চেন দেবে তোমাদের, শিখদের ধর্মগুরুর সংখ্যা ছিল কটা? তো শিখদের ধর্মগুরুর সংখ্যা ছিল কিন্তু 10টা ধর্মগুরু ছিল। তো 10টা ধর্মগুরুর মধ্যে কোশ্চেন দেয় যে প্রথম শিখ গুরু, 10টার মধ্যে 8 জনের নাম কিন্তু তোমাদের মনে রাখতে হবে, কারণ তারা কোথাও না কোথাও কিন্তু ইম্পর্টেন্ট বা এক্সামে কোশ্চেন দিয়েছে। কোন দুটো নাম মনে রাখলেও হবে, যেটা এখনো পর্যন্ত কোশ্চেন দেয়নি, সেটা আমি পুরোটা পড়ানোর সময় বলছি। তো এখানে দেখো, প্রথম শিখ গুরু কোশ্চেন দেয় যে শিখদের প্রথম ধর্মগুরু কে ছিল? প্রথম শিখ গুরু কে ছিল? তো প্রথম শিখ গুরু ছিল গুরু নানক, গুরু নানক ছিলেন শিখদের প্রথম, গুরু নানক, গুরু নানক ছিলেন শিখদের প্রথম কিন্তু শিখ গুরু। গুরু নানকের ইম্পর্টেন্স কি? ইনি আদি গ্রন্থ রচনা করেন। তো কোশ্চেন দেয় শিখদের প্রথম, শিখদের কোন শিখ গুরু আদি গ্রন্থ, আদি গ্রন্থ রচনা করেন? তো মনে রাখবে শিখ গুরু, প্রথম শিখ গুরু গুরু নানক কিন্তু আদি গ্রন্থ রচনা করেন। কোশ্চেন দেবে সেকেন্ড, দ্বিতীয় শিখ গুরু কে ছিলেন? তো দ্বিতীয় শিখ গুরু ছিলেন গুরু অঙ্গদ দেব, গুরু গুরু অঙ্গদ দেব, গুরু অঙ্গদ দেব। ইনি কি করেছিলেন? ইনি, এই যে কোশ্চেনটা ছিল,
গুরুমুখী বর্ণমালার প্রবর্তন করেন? তো লিখে রাখো পাশে, গুরুমুখী গুরুমুখী বর্ণমালার প্রবর্তন করেন কে? দ্বিতীয় শিখ গুরু গুরু অঙ্গদ দেব। চলে আসো 3 নম্বর, থার্ড শিখ গুরু। থার্ড শিখ গুরু কে ছিলেন? থার্ড শিখ গুরু ছিলেন গুরু অমর দাস। গুরু অমর দাস ছিলেন 3 নম্বর শিখ গুরু। চতুর্থ শিখ গুরু কে ছিলেন? চতুর্থ শিখ গুরু ছিলেন গুরু রামদাস। গুরু রামদাস। এবং এই গুরু রামদাস কি করেছিলেন? অমৃতসর যে শহরটা, সেই অমৃতসর শহরের তিনি কিন্তু ফাউন্ডার ছিলেন। অর্থাৎ লিখে রাখো, ফাউন্ডার অফ অমৃতসর। ফাউন্ডার অফ অমৃতসর। অমৃতসর শহরের ফাউন্ডার কে ছিলেন? গুরু রামদাস। চলে আসছো ফিফথ শিখ গুরু, পঞ্চম শিখ গুরু কে ছিলেন? পঞ্চম শিখ গুরু, পঞ্চম শিখ গুরু ছিলেন গুরু অর্জুন দেব। গুরু অর্জুন দেব। গুরু অর্জুন দেব থেকে যে ইম্পর্টেন্ট যে কোশ্চেনটা, এটা বহুবার এক্সামে দিয়েছে। গুরু অর্জুন দেব ইম্পর্টেন্ট কেন? কারণ এনাকে হত্যা করেছিল কে? হত্যা করেছিল জাহাঙ্গীর। তো দুজন মুঘল সম্রাট আছে যারা দুটো শিখ গুরুকে হত্যা করেছিলেন। একটা হলেও পঞ্চম শিখ গুরু অর্জুন দেবকে হত্যা করেছিল কে? এক্ষুনি বললাম, জাহাঙ্গীর। জাহাঙ্গীর হত্যা করেন। জাহাঙ্গীর এনাকে কি করেছিলেন? হত্যা করেছিলেন। আরেকজন শিখ গুরুকে হত্যা করেছিল অন্য আরেকজন মুঘল সম্রাট, তার নাম হলো ঔরঙ্গজেব। এবং তিনি হত্যা করেছিলেন নবম শিখ গুরু তেগ বাহাদুরকে। তো এবার লেখো নেক্সট পেজে, ষষ্ঠ শিখ গুরু, ষষ্ঠ শিখ গুরু। এইভাবে কিন্তু কোশ্চেন দেয় যে ষষ্ঠ শিখ গুরু কে, বা দ্বিতীয় শিখ গুরু কে, প্রথম শিখ গুরু কে ছিলেন, সেই কারণে কিন্তু নামগুলো লেখাচ্ছি। তো সিক্স শিখ গুরু কে ছিলেন? গুরু হরগোবিন্দ। গুরু হরগোবিন্দ ছিলেন ষষ্ঠতম শিখ গুরু। সপ্তম শিখ গুরু কে ছিলেন সেটা না মনে রাখলেও হবে। অষ্টম শিখ গুরু কে ছিলেন এটাও না মনে রাখলে হবে, কারণ এই দুটো কিন্তু এক্সামের জন্য অতটা ইম্পর্টেন্ট না। চলে আসো সরাসরি এবার নবম শিখ গুরুতে, নবম শিখ গুরু কে ছিলেন? তো নবম শিখ গুরু ছিলেন গুরু তেগ বাহাদুর। গুরু তেগ বাহাদুর ছিলেন নবম শিখ গুরু। এবং এনাকে হত্যা করেছিলেন কে? হত্যা করেছিলেন ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব এনাকে কি করেন? এনাকে কিন্তু হত্যা করেন, মনে রাখবে। নেক্সট চলে আসো দশম শিখ গুরু, লাস্ট শিখ গুরু। দশম শিখ গুরুকে বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে। শিখদের দশম শিখ গুরু হলেন গুরু গোবিন্দ সিং। গুরু গোবিন্দ সিং। যদি এটা জানা না থাকে তখন এই প্রত্যেকটা শিখ গুরুর মানে এর মধ্যে 4টে শিখ গুরুর নাম দিয়ে দেবে, এবং তখন কিন্তু কনফিউজিং হয়ে যাবে যে 10 নম্বরে কে, 5 নম্বরে কে ছিল, 6 নম্বরে কে ছিল, প্রথম কে ছিল, এটা কিন্তু কনফিউজিং হয়ে যায়। তাই বারবার বলছি, এটা কিন্তু অবশ্যই মনে রাখবে এবং খাতায় নোট ডাউন করবে এবং রিভিশন করবে। এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট বলে দিচ্ছি, যেগুলো বহুবার এক্সামে দিয়েছে। এটা ফার্স্ট লেখো, 10 নম্বর শিখ গুরুকে কোশ্চেন দিয়েছে। আর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট হলো এই নবম শিখ গুরু যাকে হত্যা করেছিল ঔরঙ্গজেব, এবং পঞ্চম শিখ গুরু যাকে হত্যা করেছিল কে? জাহাঙ্গীর হত্যা করেছিল। প্রথম শিখ গুরুকে বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে। প্রথম শিখ গুরু হলেন গুরু নানক। আরেকটা কোশ্চেন দেয় যে কোন শিখ গুরু অমৃতসর শহরের প্রতিষ্ঠা করেছিলেন? তো মনে রাখবে, গুরু রামদাস অমৃতসরের কিন্তু ফাউন্ডার ছিলেন। তো অ্যান্সার কি হবে? গুরুমুখী বর্ণমালার প্রবর্তন কে করেন? গুরু অঙ্গদ। আচ্ছা, এখান থেকে আরেকটা কোশ্চেন লিখে নাও। কোশ্চেন দেয় যে শিখদের ধর্মগ্রন্থ, শিখদের ধর্মগ্রন্থের নাম কি? তো শিখদের ধর্মগ্রন্থের নাম হলো গ্রন্থ সাহেব। গ্রন্থ সাহেব হলো শিখদের ধর্মগ্রন্থের নাম। নেক্সট কোশ্চেনে চলে আসো, জাতীয় কংগ্রেসকে কে আনুবীক্ষণিক সংগঠন বলেছেন? তো জাতীয় কংগ্রেসকে আনুবীক্ষণিক সংগঠন বলেছেন কে? ডাফরিন। ডাফরিন বলেছেন জাতীয় কংগ্রেসকে আনুবীক্ষণিক সংগঠন বলে তিনি কিন্তু আখ্যা দিয়েছেন।
জাতীয় কংগ্রেসকে অশ্বিনী কুমার দত্ত কি বলেছেন? বলেছেন কংগ্রেসকে তিনি 3 দিনের তামাশা বলেছেন। তো লিখে রাখো, কংগ্রেসকে এইভাবে কোশ্চেন দিতে পারে যে কংগ্রেসকে 3 দিনের তামাশা কে বলেছেন? কংগ্রেসকে 3 দিনের তামাশা কে বলেছেন? অশ্বিনী কুমার দত্ত। সৈয়দ আহমেদ কংগ্রেসকে বলেছেন যে কংগ্রেসের আন্দোলনকে অস্ত্রবিহীন গৃহযুদ্ধ বলেছেন। সৈয়দ আহমেদ কি বলেছেন? কংগ্রেসের আন্দোলনকে অস্ত্রবিহীন গৃহযুদ্ধের সাথে তুলনা করেছেন। অস্ত্রবিহীন গৃহযুদ্ধের সাথে তুলনা করেছেন। আর হিউম কি বলেছেন? হিউম বলেছেন সেফটি ভালভের সাথে কিন্তু তুলনা করেছেন কংগ্রেসকে। সেফটি ভালভের সাথে কংগ্রেসের তুলনা করেছেন কে? হিউম। নেক্সট কোশ্চেনে চলে আসো। আচ্ছা, এখানে তোমাদের একটা ছোট ইনফরমেশন প্রোভাইড করার আছে। তোমরা এখন যে ক্লাসটা দেখছো সেটা পুলিশ স্পেশাল ক্লাস, যার মধ্যে জেল পুলিশ, ডাব্লিউপি কনস্টেবল, ডাব্লিউপি এসআই, কেপি কনস্টেবল প্রত্যেকটা এক্সামের কিন্তু জিকে জিএসটা টোটালি কিন্তু এই সিরিজের মধ্যে কভার করানো হবে। এছাড়া আদার্স যে এক্সামের নামগুলো দেখতে পাচ্ছ, যেমন পিএসসি মিসলেনিয়াস, পিএসসি ক্লার্কশিপ, এছাড়া এসএসসির যাবতীয় এক্সাম, প্রত্যেকটা এক্সামের জন্য আলাদা আলাদা ভাবে আমাদের দুটো ইউটিউব চ্যানেল মিলিয়ে সম্পূর্ণ ফ্রিতে সিলেবাস ওয়াইজ কিন্তু লাইভ ক্লাস প্রোভাইড করা হচ্ছে। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে ক্লাস থেকে যায় রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং তোমরা তোমাদের টাইম মতো পরবর্তীতে কিন্তু রেকর্ডেড হিসাবে ক্লাসগুলো দেখে নিতে পারবে। তবে আবারও এখানে রিকোয়েস্ট করছি, ক্লাসের শুরুতেও বলেছিলাম কেউ এই চ্যানেলের কোনো ক্লাসকে ডাউনলোড করে দেখবেন না, এটা আমাদের তরফ থেকে তোমাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট থাকছে। আর এই প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে। হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হওয়ার একটাই বেনিফিট, হোয়াটসঅ্যাপ ব্যাচে কিন্তু তোমাদের সপ্তাহের শুরুতেই রুটিন প্রোভাইড করা হয়ে থাকে এবং সেই রুটিন ওয়াইজ যে ক্লাসগুলো চলে সেই ক্লাসের লিঙ্কগুলোও কিন্তু হোয়াটসঅ্যাপ ব্যাচে ক্লাস শুরু হওয়ার কয়েক মিনিট আগে কিন্তু প্রোভাইড করা হয়ে থাকে। এছাড়া এক্সাম ওরিয়েন্টেড যাবতীয় গুরুত্বপূর্ণ ইনফরমেশন, কোনো নোটিফিকেশন প্রকাশিত হোক বা অ্যাডমিট কার্ড, অ্যান্সার কি, রেজাল্ট ইত্যাদি প্রকাশিত হোক, সবার আগে হোয়াটসঅ্যাপ ব্যাচে কিন্তু জানিয়ে দেওয়া হয়। তো হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হতে চাইলে কি করতে হবে, নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমাদের সামনে ডিসপ্লে হচ্ছে এই নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপে শুধুমাত্র মেসেজ করে ইনফর্ম করবে যে তোমরা কোন ব্যাচে যুক্ত হতে চাও। কেউ এই নাম্বারে নর্মাল কল, ভিডিও কল করবে না। তো হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাদেরকে ইনফর্ম করলে তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী নির্দিষ্ট ব্যাচে অ্যাড করে নেওয়া হবে এবং সেখান থেকে তোমাদেরকে প্রপার গাইডেন্স প্রোভাইড করা হবে। এছাড়া এখানে আরো একটা ইনফরমেশন দেবো, তোমরা এখন যে চ্যানেলে ক্লাসটা দেখছো তার নাম দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই প্রত্যেকটা এক্সামের জন্য জিকে জিএস, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং অ্যান্ড ইংলিশের ক্লাস পেয়ে যাবে সম্পূর্ণ ফ্রিতে এই চ্যানেল থেকে। আর ম্যাথের ক্লাসের জন্য আমাদের একটা নতুন চ্যানেল ওপেন করা হয়েছে, চ্যানেলের নামটা ভালোভাবে দেখে নাও, ম্যাথস বাই সন্তু স্যার। যেহেতু চ্যানেলটা নতুন, চ্যানেলের লিঙ্ক আমরা এই ক্লাসের ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে রেখেছি, সেটার উপরে ক্লিক করলে আমাদের নতুন ম্যাথের চ্যানেলে চলে যেতে পারবে। এবং চ্যানেলটা যেহেতু নতুন তাই প্রত্যেককে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল নোটিফিকেশনে সেট করে নাও এবং এই চ্যানেলটাকেও যদি সাবস্ক্রাইব না করে থাকো এটাকেও সাবস্ক্রাইব করে নাও। রেগুলার বেসিসে চ্যানেল দুটোতে ক্লাস চলছে, রেগুলার বেসিসে চ্যানেল দুটো থেকে ক্লাসগুলো করতে থাকো। চলে আসো পরবর্তী কোশ্চেন, আনহ্যাপি ইন্ডিয়া গ্রন্থের রচনা কে করেন? এটা কিন্তু অলরেডি পড়ানো হয়ে গেছে এবং এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বহুবার এক্সামে দিয়েছে। এসএসসি এর যে জিকেজিএস এর ক্লাস, এসএসসি জিকেজিএস এর ক্লাস আমাদের এই চ্যানেলে চলছে এবং এর পাশাপাশি পিএসসি এর জিকেজিএস এর ক্লাস, এই ক্লাসগুলোতে মূলত এসএসসির কথা বলছি, এসএসসির জিকেজিএস এর ক্লাসে সেখানে কিন্তু স্ট্যাটিক জিকেজিএস টপিক ওয়াইজ আলাদা আলাদা ভাবে পড়ানো হচ্ছে। পিএসসিরও কিন্তু জিকেজিএস এর ক্লাস চলছে, সেই ক্লাসগুলো ফলো করবে। সেখানে কিন্তু অলরেডি বুকস অ্যান্ড অথর যে টপিকটা প্রায় কিন্তু কমপ্লিট করানো হয়ে গেছে এসএসসির জিকেজিএস এর ক্লাসে।
তো এই দুটো জিকেজিএস এর ক্লাস তোমাদের পুলিশের ক্লাস ছাড়া যেটা চলছে এগুলো কিন্তু ফলো রাখবে। এখানে যেগুলো পড়ানো হচ্ছে এগুলোও কিন্তু তোমাদের পুলিশের এক্সামের জন্য ইম্পর্টেন্ট, তাই বারবার বলছি এই ক্লাসগুলোকে ফলো করবে। আর যদি না খুঁজে পাও তো তার জন্য একটা সহজ ব্যবস্থা তোমাদের জন্য করা হয়েছে, কি এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, মানে এই যে ক্লাসটা দেখছো এর ডেসক্রিপশন বক্সটা ফলো করো, সেখানে দেখবে আলাদা আলাদা ভাবে কিন্তু এই জিকেজিএস এর ক্লাসের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেটার উপরে ক্লিক করলে তোমরা এসএসসির ক্লাস বলো বা পিএসসির ক্লাসগুলো সেগুলো পরপর সেখান থেকে পেয়ে যাবে। তো অ্যান্সার কি হবে? আনহ্যাপি ইন্ডিয়া অলরেডি পড়িয়েছি, লালা লাজপত রায় আনহ্যাপি ইন্ডিয়া গ্রন্থের রচনা কে করেন? লালা লাজপত রায়। আচ্ছা, আনহ্যাপি ইন্ডিয়া ছাড়া আরেকটা বলেছিলাম লালা লাজপত রায় আরেকটা গ্রন্থের এসএসসির জিকেজিএস এর ক্লাসেই কিন্তু পড়িয়েছি, এবং সেখানে বইয়ের যে ফ্রন্ট কভার মানে বইয়ের যে সামনের পেজ সেটাও কিন্তু ছবি দেখিয়ে পড়ানো হয়েছে যাতে করে তোমাদের অনেকদিন মনে থাকে। তাই বারবার বলছি যারা এখনো দেখোনি তাদেরকে বলছি ক্লাসগুলো কিন্তু অবশ্যই অ্যাটেম্প করবে। তো এখানে লালা লাজপত রায়ের আরেকটা বই কি? ইয়ং ইন্ডিয়া। ইয়ং ইন্ডিয়া কার লেখা? লালা লাজপত রায়। আচ্ছা, লালা লাজপত রায় থেকে কিছু ফ্যাক্ট এখানে ইনক্লুড করাবো। তো ফার্স্ট লেখো যে লালা লাজপত রায়ের প্রকাশিত ডেলি এনার প্রকাশিত লালা লাজপত রায়ের প্রকাশিত ডেলি ডেলি উর্দু নিউজ পেপার, ডেলি উর্দু নিউজ পেপারের নাম কি? ডেলি উর্দু নিউজ পেপার। তো এনার দ্বারা প্রকাশিত ডেলি উর্দু নিউজ পেপারের নাম হলো বন্দে মাতারাম। বন্দে বন্দে মাতারাম। আরেকটা কোশ্চেন দেবে, এনার দ্বারা প্রকাশিত ডেলি ইংলিশ নিউজ পেপারের নাম কি? ডেলি আগেটা ছিল উর্দু ল্যাঙ্গুয়েজের, এটা হলো ইংলিশ, ডেলি ইংলিশ নিউজ পেপার। তো ডেলি ইংলিশ নিউজ পেপারের নাম ছিল পিউপিল। পিউপিল ছিল ডেলি ইংলিশ পেপারের নাম, লালা লাজপত রায়ের দ্বারা প্রকাশিত। লালা লাজপত রায় তোমাদের যখন সোসাইটি পড়িয়েছি এর আগে যে 33টা ক্লাস হয়েছে তার মধ্যে কমপক্ষে 2 থেকে 3 বার কিন্তু বিভিন্ন সমাজ সোসাইটি মানে যেমন আর্য সমাজ, ব্রহ্ম সমাজ, তারপরে ভারত সেবা সমিতি, এই সবগুলো কিন্তু অলরেডি পড়ানো হয়েছে। সেখানে কিন্তু পড়িয়েছিলাম যে সার্ভেন্টস পিউপিল সোসাইটি, সার্ভেন্টস অফ পিউপিল সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? সার্ভেন্টস অফ পিউপিল সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? লালা লাজপত রায়। কত সালে প্রতিষ্ঠা করেছিলেন? 1921 সালে তিনি কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন কি? সার্ভেন্টস অফ পিউপিল সোসাইটি। আচ্ছা, এখান থেকে আরেকটা কোশ্চেন লালা লাজপত রায় থেকে লিখে নাও, সম্পূর্ণ দেশীয় ভাবে তৈরি ভারতের যে দেশীয় ব্যাংক। তো এখানে লেখো সম্পূর্ণ দেশীয়ভাবে তৈরি ব্যাংক, সম্পূর্ণ দেশীয় সম্পূর্ণ দেশীয়ভাবে তৈরি ব্যাংক কে প্রতিষ্ঠা করেছিলেন? এই লালা লাজপত রায়। ব্যাংকের নাম কি? পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, পিএনবি। কবে এস্টাবলিশ হয়েছিল? 1894 কিন্তু এস্টাবলিশ হয়েছিল। কে এস্টাবলিশ করেছিলেন? এই লালা লাজপত রায় ভারতের সম্পূর্ণ দেশীয়ভাবে তৈরি ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন। আচ্ছা, এখান থেকে অরবিন্দু ঘোষের সাথে রিলেট করো। এখানে অন্য অপশন আছে অরবিন্দু ঘোষ, এনার একটা বই এখান থেকে রিলেট করো। অরবিন্দু ঘোষের লেখো দ্য লাইফ ডিভাইন, দ্য লাইফ ডিভাইন, দ্য লাইফ ডিভাইন। এছাড়া আরেকটা লেখো এসে অন দ্য গীতা, এসেস অন দ্য গীতা। নেক্সট লেখো দ্য হিউম্যান সাইকেল, দ্য হিউম্যান সাইকেল। এই বইগুলো কে লিখেছেন? অরবিন্দু ঘোষের লেখা বই। উমেশ চন্দ্র ব্যানার্জি থেকে রিলেট করো, উমেশ চন্দ্র ব্যানার্জি, WC ব্যানার্জি। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম
চেয়ারম্যান, প্রথম সভাপতি কে ছিলেন? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন এই উমেশ চন্দ্র ব্যানার্জি। কবে প্রতিষ্ঠা হয় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? 1885 সালে। কে প্রতিষ্ঠা করেন? এ ও হিউম, অ্যালান অক্টাভিয়ান হিউম এটা প্রতিষ্ঠা করেন। প্রথম যে মিটিংটা হয়েছিল সেটা কোথায় হয়েছিল? সেটা অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল, এটাও কিন্তু কোশ্চেন দেয়। হওয়ার কথা কোথায় ছিল? পুনেতে হওয়ার কথা ছিল, সেখানে না হয়ে হয়েছিল কোথায়? হয়েছিল বোম্বে। বোম্বের এক্সাক্ট কোথায়? বোম্বের গোকুল দাস তেজপাল কলেজ। বোম্বের গোকুল দাস তেজপাল কলেজে কিন্তু প্রথম ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মিটিং এর আয়োজন, সেশনের আয়োজন কিন্তু করা হয়েছিল। বাল গঙ্গাধর তিলক থেকে লেখো, এখানে দুটো বই লেখাবো বাল গঙ্গাধর তিলকের। এখানে ডান সাইডে লেখাচ্ছি, জায়গা নেই। এখানে লেখো তিলকের লেখা বই। ফার্স্ট লেখো গীতা রহস্য। গীতা রহস্য। লেখো ওরিয়ন। আরেকটা লেখো দ্য আর্কটিক হোম ইন দ্য বেদাস। দ্য আর্কটিক হোম ইন দ্য বেদাস। এই তিনটে বই কার লেখা? লোকমান্য তিলকের লেখা বই। চলে আসো পরের কোশ্চেন। সাম্প্রদায়িক বাটোয়ারা চুক্তি কবে ঘোষিত হয়েছিল? সাম্প্রদায়িক বাটোয়ারা, তো সাম্প্রদায়িক বাটোয়ারা চুক্তি এটা ঘোষিত হয়েছিল 1932 সালে। তো 1932 সালে 16 আগস্ট র্যামসে ম্যাকডোনাল্ড কে সাম্প্রদায়িক বাটোয়ারা চুক্তি ঘোষণা করেছিল? কোশ্চেন দিতে পারে, তো মনে রাখবে র্যামসে ম্যাকডোনাল্ড। 16 আগস্ট 1932 সালে র্যামসে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাটোয়ারা ঘোষণা করেন, এবং এই ঘটনার জন্য গান্ধীজি তখন কিন্তু ইয়ারবেদা জেলে ছিল। তো ইয়ারবেদা জেলে আমরণ অনশন শুরু করেছিলেন। এবং পুনা চুক্তি তোমরা শুনেছো, পুনা প্যাক্ট কার কার মধ্যে হয়েছিল? বি আর আম্বেদকর এবং গান্ধীজির মধ্যে। কত সালে পুনা প্যাক্ট হয়েছিল? এটাও কিন্তু বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে, 1932 সালে। তো পুনা চুক্তির পটভূমি ছিল এই 1932 সালের আগস্টের সাম্প্রদায়িক বাটোয়ারা, যা অবদমিত শ্রেণীর জন্য পৃথক ভোটার প্রদান করে। আচ্ছা, এখানে যে সালগুলো আছে 1930, 31, 32 অ্যান্ড 1919, প্রত্যেকটা সালই কিন্তু হিস্ট্রির রেসপেক্টে ইম্পর্টেন্ট। তো এখানে সালগুলোর সাথে আমি রিলেট করাচ্ছি। 1930 সাল, 1930 সালে কি হয়েছিল? প্রথম গোল টেবিল বৈঠক। প্রথম গোল টেবিল বৈঠক এর আয়োজন হয়েছিল কবে? 1930 সালে। কোশ্চেন দেবে সেকেন্ড গোল টেবিল বৈঠক আয়োজন হয়েছিল ঠিক এর পরের বছর 1931। কোশ্চেন দেবে থার্ড গোল টেবিল বৈঠক আয়োজন হয়েছিল কবে? এর ঠিক পরের বছর 1932। এই তিনটের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হলো 1931 সালে সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স, মানে দ্বিতীয় গোল টেবিল বৈঠক। কেন ইম্পর্টেন্ট? কারণ এই গোল টেবিল বৈঠকেই কিন্তু এই গোল টেবিল বৈঠকে কংগ্রেস প্রথম ও শেষবারের মতো অংশগ্রহণ করেছিল। প্রথম এবং শেষবারের মতো কিন্তু অংশ নেয় কংগ্রেস। এবং এই গোল টেবিল বৈঠকে কংগ্রেসের তরফ থেকে গিয়েছিলেন গান্ধী আরউইন চুক্তি হয়েছিল 1931-এ। সেই গান্ধী আরউইন চুক্তির দ্বারা প্রথম গোল টেবিল বৈঠকে কংগ্রেস কিন্তু যায়নি। প্রথম মনে রাখবে, কোশ্চেন দিয়েছিল যে এর মধ্যে কোন গোল টেবিল বৈঠকে কংগ্রেস যায়নি, এভাবেও কিন্তু কোশ্চেন দিতে পারে। তো মনে রাখবে প্রথম গোল টেবিল বৈঠকেও যায়নি, আর শেষ গোল টেবিল বৈঠকেও কিন্তু কংগ্রেস অংশগ্রহণ করেনি, কংগ্রেস যায়নি। তো প্রথম গোল টেবিল বৈঠকে যখন কংগ্রেস যায়নি, তখন কি করে? তখন ভারতের যিনি ভাইসরয় ছিলেন লর্ড আরউইন এর সাথে গান্ধীজির চুক্তি হয়। কি চুক্তি? গান্ধী আরউইন চুক্তি। কত সালে? 1931 সালে।
চুক্তি হওয়ার পর গান্ধীজি কিন্তু গিয়েছিলেন, খাদির কাপড় তিনি পরতেন, খাদির কাপড় পরে তিনি গিয়েছিলেন লন্ডনে, সেখানে সেকেন্ড গোল টেবিল বৈঠকে অংশগ্রহণ করার জন্য। এবং তাকে অর্ধনগ্ন অবস্থায় দেখে, মানে খাদির কাপড় তিনি যেমন ছবিতে দেখো গান্ধীজি যেমন রয়েছে ড্রেস পরে, তো তাকে দেখে উইনস্টন চার্চিল কিন্তু মন্তব্য করেছিলেন অর্ধনগ্ন ফকির। তো কোশ্চেন দেয় যে গান্ধীজিকে কে অর্ধনগ্ন ফকির বলে আখ্যা দিয়েছিলেন? তো মনে রাখবে উইনস্টন চার্চিল। তো এটা সেই এই ঘটনাটা কিন্তু এই দ্বিতীয় গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করার টাইমে কিন্তু হয়েছিল। এবং কংগ্রেস মনে রাখবে প্রথমবার এবং শেষবারের মতো এই দ্বিতীয় গোলটেবিল বৈঠকেই কিন্তু অংশগ্রহণ করেছিলেন। এখান থেকে আরেকটা কোশ্চেন দেয়, এই যে তিনটে গোলটেবিল বৈঠক, তিনটে গোলটেবিল বৈঠকে কোন কোন ভারতীয় তিনটে গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করে? লিখে রাখো, তিনটি গোল টেবিল বৈঠকে অংশ নেয়, তিনটি গোল টেবিল বৈঠকে অংশ নেয় কে? একজন হলেন বি আর আম্বেদকর, আরেকজন হলেন তেজ বাহাদুর। এটাও কিন্তু বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে যে তিনটে গোল টেবিল বৈঠকে কে অংশগ্রহণ করেছিলেন? তো মনে রাখবে বি আর আম্বেদকর এবং তেজ বাহাদুর সাপ্রু দুজন ব্যক্তি যারা তিনটে গোল টেবিল বৈঠকে কিন্তু অংশগ্রহণ করেছিলেন। বি আর আম্বেদকর, আরেকটা কি বললাম, তেজ বাহাদুর সাপ্রু। আচ্ছা, এখান থেকে দেখো 1919 সালে ইম্পর্টেন্ট কারণ হলো এই বছর হয়েছিল জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। পাঞ্জাবের অমৃতসরে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। বৈশাখী পূর্ণিমার দিন সেখানে জালিয়ানা নামক জায়গাতে সেখানে কিন্তু বহু লোক এক জায়গায় জমায়েত হয় এবং সেখানে মিস আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, অর্থাৎ যখন পড়াবো তখন ডিটেলসে বলবো জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। তো এখানে ওপর দিয়ে বলছি, এখানে এদের মধ্যে একজন বিশ্বাসঘাতকতা করে ইংরেজদের খবর দেয় এবং তার ফলে ইংরেজরা সেখানে আসে ওডায়ারের নেতৃত্বে। এখানে যারা জমায়েত হয়েছিল বৈশাখী পূর্ণিমার যে ফসল কাটার উৎসব, সেখানে কিন্তু গুলি চালায় নির্বিচারে এবং এর ফলে বহু লোক কিন্তু প্রায় 2000-এর বেশি লোক কিন্তু মারা যায়। তো এই ঘটনাটাই কিন্তু জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড নামে পরিচিত। তো কোশ্চেন দেয় জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে হয়েছিল, কোন তারিখ? প্রত্যেকটাতে সাল 1919 দিয়ে দেবে, তারিখ মনে রাখতে হবে। তারিখ হলো 13 এপ্রিল 1990। 1919 সালে 13 এপ্রিলে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কিন্তু হয়েছিল, মনে রাখবে। এখান থেকে আরেকটা কোশ্চেন দেয়, কোন ঘটনার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নাইটহুড উপাধি ত্যাগ করেন? তো রবীন্দ্রনাথ তার ইংরেজদের দেওয়া নাইটহুড উপাধি ত্যাগ করেন এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের জন্য। নাইটহুড উপাধি কিন্তু তিনি ত্যাগ করেছিলেন কোন কাজের জন্য, কোন হত্যাকাণ্ডের জন্য? জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের জন্য। নেক্সট কোশ্চেন, দুধ উৎপাদনে ভারত সারা পৃথিবীতে কততম র্যাঙ্কে আছে, কততম স্থান অধিকার করেছে? তো মনে রাখবে দুধ উৎপাদনে ভারত কিন্তু পুরো বিশ্বের মধ্যে এখন ফার্স্ট পজিশনে আছে, প্রথম পজিশনে কিন্তু এসেছে দুধ উৎপাদনের জন্য। আর এখান থেকে আরেকটা মনে রাখবে, দুধের পাশাপাশি পাট উৎপাদনেও ভারতের র্যাঙ্ক কত? ফার্স্ট। পাট উৎপাদনে ভারতের র্যাঙ্ক পুরো বিশ্বের মধ্যে কত? বিশ্বের মধ্যে কিন্তু ফার্স্ট র্যাঙ্কে আছে, প্রথম র্যাঙ্কে আছে। নেক্সট কোশ্চেন, ট্যুরিজম কোন ক্ষেত্রের অন্তর্গত? প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি মানে প্রাথমিক মধ্যম পরিষেবা, না কোনোটি নয়। তো ট্যুরিজম যেটা, এটা টারশিয়ারি সেক্টরের অন্তর্গত, অর্থাৎ পরিষেবা সেক্টরের কিন্তু এটা অন্তর্গত। তো তিনটে সেক্টর কি কি একটুখানি মুখে ডিসকাস করে দিচ্ছি। প্রাইমারি সেক্টর, তিনটে সেক্টর আমরা জানি, অর্থনীতিতে পড়েছি আমরা ইকোনমিক্সে। প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর, আরেকটা কি? টারশিয়ারি সেক্টর।
টারশিয়ারি টারশিয়ারি সেক্টর, টারশিয়ারি সেক্টর। তো প্রাইমারি সেক্টরটা কি? প্রাইমারি সেক্টরটা হলো এটা অর্থনীতির কিন্তু প্রাথমিক খাত, প্রাকৃতিক সম্পদের সরাসরি ব্যবহারের সাথে কিন্তু জড়িত, কারণ এইগুলো অন্যান্য সমস্ত পণ্যের ভিত্তি তৈরি করে। অর্থাৎ প্রাইমারি সেক্টরের থেকে কি যে সমস্ত, যেমন এক্সাম্পল হিসাবে প্রাইমারি সেক্টরকে এক্সাম্পল হিসাবে ধরো যে কৃষিকাজ হয়, কৃষিকাজে যে সমস্ত চাল ডাল গম উৎপাদন হয়, সেই চাল ডালের থেকে সেকেন্ডারি, সেই চাল ডালগুলো কোথায় চলে যায়? সেকেন্ডারি সেক্টর, সেখানে মানে ফ্যাক্টরিতে যায়। তো ফ্যাক্টরিতে গিয়ে সেই চাল ডাল বা গম থেকে, সাপোজ গম থেকে ধরো, গম আটা ময়দা থেকে বিস্কুট তৈরি হয় সেকেন্ডারি সেক্টরে, এবং সেই বিস্কুটটা চলে আসে টারশিয়ারি সেক্টরে, মানে পরিবহনের। টারশিয়ারি সেক্টরটা মূলত পরিবহনের সাথে রিলেটেড। তো পরিবহন বা ব্যাংকিং, ইন্স্যুরেন্স ইত্যাদির সাথে রিলেটেড। তো সেখানে গিয়ে মার্কেটে চলে যায় সেল হওয়ার জন্য। তো তার মধ্যে সব থেকে প্রাইমারি সেক্টর, মানে তার মূল যে উপাদান সেটা তৈরি হয় কোথায়? প্রাইমারি সেক্টরে। অর্থাৎ এক্সাম্পল হিসেবে লিখতে পারো কৃষি, লিখতে পারো খনি, যে সমস্ত খনিজ পদার্থগুলো আছে খনি, তারপরে মাছ ধরা বা মাছ চাষ, লিখতে পারো এখানে প্রাইমারি সেক্টরের মধ্যে বনজ যে সমস্ত সম্পদগুলো আছে, বনজ সম্পদ বা দুগ্ধ জাতীয় সম্পদ ইত্যাদি সব কিন্তু টারসিয়ারি সেক্টরে, সরি, প্রাইমারি সেক্টরের মধ্যে পড়ে। এই কারণে প্রাইমারি সেক্টরকে অনেক সময় এগ্রিকালচার সেক্টরও কিন্তু বলা হয়ে থাকে। এগ্রিকালচার সেক্টরও কিন্তু এটাকে বলা হয়ে থাকে, মনে রাখবে। সেকেন্ডারি সেক্টরে কি? এই প্রাইমারি সেক্টরকে কিন্তু কৃষি ও সহযোগী সেক্টরও কিন্তু বলা হয়। তাই এই সেক্টরে নিযুক্ত যে সমস্ত ব্যক্তিরা থাকে প্রাইমারি সেক্টরে, তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় রেড কলার কর্মী। রেড কলার কর্মী, এটাও কিন্তু কোশ্চেন দিয়েছে, মনে রাখবে। রেড কলার কর্মী বলা হয় কোন সেক্টরের কর্মীদের? তো মনে রাখবে প্রাইমারি সেক্টরের কর্মীদের। আরেকটা আছে কি ব্লু কলার, ব্লু কলার কর্মী, সেটা বলা হয় কাদের? সেকেন্ডারি সেক্টরে যারা কাজ করে। তো সেকেন্ডারি সেক্টরটা একটু ডিসকাস করে নি। এই খাতে কি হয়? প্রাথমিক খাতে যে সমস্ত জিনিস উৎপাদন হলো, সেই উৎপাদিত হওয়া কাঁচামাল ব্যবহার করা হয় কোথায়? সেকেন্ডারি সেক্টরে। শিল্প কলকারখানায় বিভিন্ন জিনিস উৎপাদিত হয়, সেই জিনিস থেকে এই সেক্টরে কিন্তু নিযুক্ত ব্যক্তিদের কি বলা হয়? ব্লু কলার, অর্থাৎ নীল কলার কর্মী। নীল কলার কর্মী বলা হয় এই সেকেন্ডারি সেক্টরে যে সমস্ত কর্মীরা নিযুক্ত আছে। তো সেকেন্ডারি সেক্টরের এক্সাম্পল হিসাবে লিখে রাখো কি? লেখো টেক্সটাইল, লিখে রাখো অটোমোবাইল সেক্টরগুলো, লেখো এখানে ব্রেড, বিস্কিট, ব্রেড, বিস্কিট, কেক ইত্যাদির যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলো আছে, এগুলো সব কিন্তু সেকেন্ডারি সেক্টরের মধ্যে চলে আসে। তাই সেকেন্ডারি সেক্টরকে কিন্তু অনেক সময় কি বলা হয়ে থাকে? বলা হয়ে থাকে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, ইন্ডাস্ট্রিয়াল অথবা ম্যানুফ্যাকচারিং সেক্টর অনেক সময় কিন্তু একে বলা হয়ে থাকে। আর টারশিয়ারি সেক্টর এর মধ্যে পড়ে কি? এই সেক্টরে কিন্তু পরিষেবা প্রদান করা হয়। এর মধ্যে এক্সাম্পল হিসেবে লিখে রাখো ব্যাংকিং, ইন্স্যুরেন্স, এডুকেশন, তারপর ট্রান্সপোর্ট, ট্যুরিজম, যেটা কোশ্চেনে ছিল, ট্যুরিজম ইত্যাদি পড়ে টারশিয়ারি সেক্টরের মধ্যে। এবং এই সেক্টরকে পরিষেবা সেক্টর বা একে সার্ভিস সেক্টরও বলা হয়ে থাকে। সার্ভিস সেক্টরও কিন্তু এই টারশিয়ারি সেক্টরকে বলা হয়ে থাকে। চলে আসো এখান থেকে
পরবর্তী কোশ্চেন, আচ্ছা এই 9 নম্বর কোশ্চেন পর্যন্ত আমরা স্টপ করছি, কারণ ক্লাস কিন্তু অনেকটা লেন্দি হয়ে যাবে। 10 নম্বর কোশ্চেনটা তোমাদের আজকে হোমওয়ার্ক দেওয়া থাকলো, অ্যান্সার কি হবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে দাগ নম্বর সহকারে। তো নেক্সট দিন আমরা 10 থেকে বাকি যে কোশ্চেনগুলো রয়ে গেছে 10 থেকে 20 পর্যন্ত, সেই কোশ্চেনগুলো আমরা নেক্সট ক্লাসে কভার করব। আর আজকের ক্লাসে যেগুলো পড়ানো হয়েছে আশা করি ভালো লেগেছে। যদি কোথাও কোনো কোশ্চেনে ডাউট থেকে থাকে তো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ক্লাস যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই ক্লাসটাকে লাইক করবে। আর যারা পুলিশের জন্য প্রিপারেশন নিচ্ছে তোমার বন্ধু বান্ধবের মধ্যে বা অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে, তাদের কাছে ক্লাসগুলো কিন্তু লিঙ্ক শেয়ার করতে পারো। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি, আজকের ক্লাস এই পর্যন্ত। নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।